রেকর্ডটা করে নেই। সো আমাকে ফার্স্ট জি ভাই এক বল। নম্বর, যেহেতু আমরা গতদিন সূত্র শুরু করছি, সূত্রগুলো কমপ্লিট, আজকে আমরা ফার্স্ট অঙ্ক করবো। খেয়াল করে 1 নম্বর অঙ্ক দিয়ে শুরু করলাম। প্রথমে হচ্ছে ক্যালকুলেট টোটাল রিটার্ন। আমাকে কি নির্ণয় করতে হবে? টোটাল রিটার্ন নির্ণয় করতে হবে ফ্রম দ্য প্রিপেয়ার্ড স্টক। যে স্টকের থেকে আমাকে টোটাল রিটার্ন নির্ণয় করতে হবে। টোটাল রিটার্নের কিন্তু একটা সংখ্যা ছিল, যেটাকে আমরা বলবো টিআর। তাহলে আমাকে এখানে টিআর নির্ণয় করতে হবে ফর দ্য প্রিপেয়ার্ড স্টক হুইচ হাজ বট 8 টাকা 70। বট মানে ক্রয় মূল্য, বট মানে ক্রয় করা, বা যেটাকে বলা হয় ক্রয় মূল্য। তাহলে এখানে ক্রয় মূল্য আছে 70, হেল্ড 1 ইয়ার। 1 বছর পরে, হেল্ড 1 ইয়ার মানে 1 বছর পরে, রিসিভ টাকা 6 অ্যাজ এ ডিভিডেন্ড। 1 বছর পরে আপনি সেখান থেকে ডিভিডেন্ড পাচ্ছেন 6 টাকা। তাহলে এখানে ডিভিডেন্ডের মান আছে 6 টাকা, আর ক্রয় মূল্য আছে 70 টাকা। এন্ড সোল ফর টাকা 60। সোল মানে হচ্ছে বিক্রয় মূল্য। সোল মানে বলা হয় বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য সেটা দিয়ে আছে কত? 60। তাহলে এখানে কিন্তু অঙ্কের টাকা। তিনটা তথ্য দিয়ে আছে, একটা ক্রয় মূল্য আছে, একটা বিক্রয় মূল্য আছে, ডিভিডেন্ড। এখন এগুলো শর্ট ফর্ম আপনাকে জানতে হবে, যেটা গতদিন রুলসে কিন্তু আমরা লিখে দিছিলাম, সূত্রের মধ্যে এই শর্ট ফর্ম গুলো লিখে দিছিলাম। বুঝলাম, ক্রয় মূল্য যদি হয়, ক্রয় মূল্য যদি থাকে, সেটাকে সবসময় জন্য P0 দ্বারা প্রকাশ করতে হয়। তাহলে ক্রয় মূল্যকে বলা হবে P0। তাহলে ক্রয় মূল্য আছে কত? 70 টাকা, যেটাকে বলা হবে P0। তারপরে আছে ডিভিডেন্ড, যেটাকে থাকবে ডিভিডেন্ড, যেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করবো। ডিভিডেন্ড থাকলে সেটাকে বলা হবে ডির মান। তাহলে ডির মান আছে 6 টাকা। এন্ড সোল্ড ফর টাকা 60। সোল্ড মানে হচ্ছে বিক্রয় মূল্য, যেটাকে বলি আমরা P1। তাহলে ক্রয় মূল্য যেটা হবে P0, সোল্ড মানে বিক্রয় মূল্য যেটা হবে P1, আর ডিভিডেন্ড থাকলে যেটাকে বলা হবে কি ডি। এই হচ্ছে আমার তিনটা তথ্য দিয়ে আছে, দেখেন গিভেন দ্যাটে সেই তিনটা তথ্যই আপনাকে লেখা আছে। P0 আছে 70, ডির মান আছে 6, P1 আছে 60। এবার এই যে তথ্য আছে, জি এখান ভাই। থেকে আমাকে কি বের করতে হবে? রেকর্ড কিন্তু একদম ফার্স্ট লাইনে বলা আছে, ক্যালকুলেট টোটাল রিটার্ন, মানে আমাকে টিআর নির্ণয় করতে হবে। এখন টিআর এর সূত্র আমরা কয়টা জানি বলছিলাম, দেখেন যারা কেউ পড়ছেন একটু বলেন তো, টিআর এর সূত্র কয়টা? তিনটা। তিনটা। হ্যাঁ, তিনটা সূত্র ছিল। একটা ছিল স্টকের জন্য, একটা ওয়ারেন্টের জন্য, একটা বন্ডের জন্য। এখন কোশ্চেন আসতে পারে, কেউ বলতে পারে ভাই এখানে কোন সূত্রটা ব্যবহার করব? স্টক। আপনাকে তথ্য থেকে কিন্তু বুঝতে হবে, খুব সিম্পল কথা। ডিভিডেন্ডের মান যেহেতু আছে, বা উপরে স্টক লেখা আছে, দেখেন একদম উপরে লেখা আছে প্রিফার্ড স্টক বা স্টক, যাই হুম হোক না হুম কেন, হুম। বা সহজ কথা ডিভিডেন্ডের যে মানটা আছে, ডি এর মান আছে, তার মানে বোঝা হবে এই তথ্যগুলো দেখে আমাকে বুঝিয়ে নিতে হবে আমাকে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। সেখানে স্টকের যে সূত্র আছে, সেই সূত্রটা আমাকে ব্যবহার করতে হবে। দেখেন সেটাই সূত্র লেখা হয়েছে, ক্যালকুলেশন অফ টোটাল ভাই রিটার্ন টিআর, ঠিক স্টকের এসে আছে? ডিভিডেন্ড থাকবেই? হ্যাঁ অবশ্যই, স্টকের ক্ষেত্রে ডিভিডেন্ড থাকবেই, নাহলে তো হবে না। শেয়ার। শেয়ার হলে ডিভিডেন্ড। এবার এসে মানটা বসে ক্যালকুলেট করা হয়েছে। ভাই রিলেটিভ ডিভিডেন্ড থাকবে না? কিসে? রিলেটিভ রিটার্নে? হ্যাঁ, রিলেটিভ রিটার্ন একই। রিলেটিভ রিটার্নও তিনটা সূত্র, এখানে টিআর এর সূত্র বলছে, এটা রিলেটিভ রিটার্নও তিনটা সূত্র, একটা ডিভিডেন্ডের জন্য, একটা বন্ড, একটা ওয়ারেন্ট। টোটাল রিটার্নে যেমন তিনটা, রিলেটিভ রিটার্নও তিনটা সূত্র। বা রিলেটিভে তো ডিভিডেন্ড স্টক ইন্টারেস্ট কিছু দেওয়া থাকে না। তো কোনো কোশ্চেন আছে? 1 নম্বর, এটা জাস্ট সিম্পল একটা অঙ্ক, বেসিক যে অঙ্কটা সেরকম একটা অঙ্ক। না ভাই। না, বুঝতে পারছি। বা রেকর্ড নাম্বার 2, তাহলে অঙ্ক প্রবলেম নাম্বার 2টা একটু দেখেন। এ দেখলে আপনি বুঝতে পারবেন, এখানে আমার আর কিছু লাগবে না। আপনি শুধু রেকর্ডটা বুঝেন। প্রথমে আছে যে ডিটারমাইন দ্য টোটাল রিটার্ন, মানে এখানেও আমাকে টোটাল রিটার্ন টিআর নির্ণয় করতে হবে। ওকে, বন্ড এন্ড স্টক, এখানে দুইবার, একটা স্টকের জন্য করতে হবে, আবার বন্ডের জন্য করতে হবে। এখান থেকে কিন্তু রিলেটিভ রিটার্ন চায় না, যখন রিলেটিভ রিটার্ন না চাইবে তখন সেটা করা লাগে না। রিলেটিভ রিটার্ন চাইলে করতে হয়, না চাইলে করার দরকার নেই। তো যেহেতু শুধুমাত্র টোটাল রিটার্ন বসে, তাহলে আমাকে এখানে টিআর করতে হবে, একবার বন্ডের জন্য করতে হবে, একটা স্টকের জন্য করতে হবে। এটা তো শুধু টোটাল রিটার্নই চাই। হ্যাঁ, সে তাহলে টোটাল রিটার্ন চাইলে টিআর করবো। তবে এখানে দুইবার করতে হবে, একবার স্টকের জন্য, একবার বন্ডের জন্য, কারণ দেখেন দুইটা তথ্য আলাদাভাবে দেয়া আছে। যখন এরকম তথ্যগুলো আলাদা আলাদা থাকে, তখন ডবল ডবল করতে হয়, যেরকম বলা থাকে সেরকম ভাবে করতে হয়। আগে শুধু স্টকে ছিল, এই জন্য স্টক করছিলাম, এখন বন্ড আছে, স্টক আছে, এই জন্য বন্ডেরটাও করতে হবে, স্টকেরটাও করতে হবে। এবার দেখেন সূত্রটা লেখা আছে, যখন আপনি বন্ডেরটা করতেছেন, তখন এখানে একটা কাহিনী আসছে, দেখেন বন্ডের সূত্রের ক্ষেত্রে এখানে আই আসে। আই মানে ইন্টারেস্ট অ্যামাউন্ট, একটু খেয়াল রাখবেন। অঙ্কে কিন্তু ইন্টারেস্ট অ্যামাউন্ট থাকে না, ইন্টারেস্ট রেট থাকে। এই যে বন্ডের সুদা দেখেন কুপন রেট, মানে যেটাকে আমরা বলি সুদের হার। কুপন মানে সুদ।
সুদের হার যেটা সেটা 10% আছে, ফেস ভ্যালু আছে 1,000, পার্চেস প্রাইস মানে P0 যেটাকে ক্রয় মূল্য বলি, সেলস প্রাইস যেটাকে পিওন, টাইম পিরিয়ড 1 ইয়ার। অনেকে বলতে পারে ভাই টাইম পিরিয়ড বা মেয়াদের কাজ কি, এখানে মেয়াদের কোনো কাজ নাই, এমনি জাস্ট দেয়া। এবার এখান থেকে আমাকে সূত্রটা P1 P0, আইটা কি, আই মানে ইন্টারেস্ট অ্যামাউন্ট, যেটা আমি গতদিন বলছিলাম, এই আয়ের মানটা কিন্তু সবসময় ফেস ভ্যালুর উপরে কাটতে হয়। আয়ের মানটা বের করার জন্য সবসময় আপনাকে ফেস ভ্যালুর উপরে কাটতে হয়। তাহলে ফেস ভ্যালু আছে কত এখানে 1,000, তার উপরে আমাকে কাটতে হবে কত পার্সেন্ট, 10%। ফেস ভ্যালু 1,000, তারপর 10% কাটলে যেটা হবে সেটা হচ্ছে আইটা হবে, সেটাই দেখেন করা হয়েছে। ফেস ভ্যালু হচ্ছে 1,000, এর উপরে আমাকে 10% কাটা হয়েছে, কাটলে যেটা হবে সেটা হচ্ছে আই, দেখেন হিয়ারে করা আছে। দিয়ে এবার আমরা এখানে মানটা বসালাম, বসালে ক্যালকুলেশন করলে হয়ে গেল। তাই এখানে ফেস ভ্যালুর মান তো তাহলে সবসময় থাকবে, আর না থাকলে আমরা 100 বা 1,000 ধরে নিবো। হ্যাঁ, ফেস ভ্যালু যদি না থাকে তাহলে 100 বা 1,000 ধরে নিতে হয়, সেটা ডিপেন্ড করতেছে আপনাকে P1 আর P0 এর উপরে। এইখানে কিন্তু P1 আর P0 আছে কত দেখেন, 900 বা 1,000 টাইপের কাছাকাছি আছে না, তাহলে সেক্ষেত্রে ফেস ভ্যালু 1,000। কিন্তু যদি এখানে মনে করেন পার্চেস প্রাইস P0 হতো 90 টাকা, সেলস প্রাইস P1 হতো মনে করেন 95 টাকা, তখন আপনাকে ফেস ভ্যালু কত ধরতে হতো বলুন তো? 100। 100 টাকা। 100। আচ্ছা, তাহলে ফেস ভ্যালুটা আপনি 100 নাকি 1,000 ধরবেন, সেটা ওই P1 এবং P0 মানের উপর বেস করে আমাকে ধরতে হবে। আচ্ছা ভাই। আর কারো কোনো কোশ্চেন? না ভাই। আর কোনো আর কোনো কোশ্চেন? না ভাই। না ভাই, পরেরটাই দেন। 3 নম্বর অঙ্কটা দেখেন, এটা বড় একটা অঙ্ক। আমি সলিউশন দিচ্ছি, আপনারা সলিউশন দেখে বোঝার চেষ্টা করেন তো। এখানে তো দুইটাই করতে হবে, টোটাল রিটার্ন করতে হবে, রিলেটিভ রিটার্ন। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা একটু দেখেন। দেখেন 3 নম্বরে এখানে কিন্তু রেকর্ডটা ভালোভাবে খেয়াল করেন। 3 নম্বরে এখানে রেকর্ড বসছে কি, ক্যালকুলেট টোটাল রিটার্ন এন্ড রিটার্ন রিলেটিভ ফর দ্য ফলোইং অ্যাসেট। এখানে হচ্ছে টোটাল রিটার্ন এন্ড রিটার্ন রিলেটিভ, তার মানে এখানে কিন্তু ভালো করে বুঝেন, টোটাল রিটার্ন এন্ড রিটার্ন রিলেটিভ বা রিলেটিভ রিটার্ন একই কথা, জাস্ট উল্টায় লেখা হয়েছে। তাহলে টোটাল রিটার্ন বলতে আমাকে কি বের করতে হবে, টিআর করতে হবে, আর রিটার্ন রিলেটিভ বা রিলেটিভ রিটার্ন মানে আমাকে কি করতে হবে বলুন তো এখানে? আর 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 তার মানে এই অঙ্কে কিন্তু দুইটা আমাকে টিআরও পদ্ধতি করতে করতে হবে, হবে। আবার কি করতে হবে, আরটাও করতে হবে। এবার নিচে রেকর্ড কিন্তু 3টা আছে, 1 2 3। তো থিমটা হচ্ছে আপনি যে রেকর্ডই করেন না কেন, প্রতিটা রেকর্ড থেকে একবার টিআর করবেন, একবার আর আর করবেন, মানে 1 নম্বর রেকর্ডে যখন করবেন তখন টিআর একবার আর আর একবার। সেম ভাবে যখন রেকর্ড 2 করবেন সেক্ষেত্রেও টিআর একবার আর আর। রেকর্ড 3 যখন করবেন টিআর একবার আর আর একবার, সেটাই। তো 1 নম্বর রেকর্ডে যেহেতু স্টকের কথা বলছে, তার মানে 1 নম্বর রেকর্ডে আপনাকে স্টকের যে সূত্র সেটা ব্যবহার করতে হবে। বট মানে ক্রয় মূল্য P0। এই স্টকের অঙ্ক কি স্টক লেখা থাকবে সবগুলোই? অবশ্যই শেয়ার বা স্টক যে কোনো একটা লেখা থাকে, শেয়ার নাহলে স্টক কিছু একটা লেখা থাকবে। তাহলে 1 নম্বর রেকর্ডে যে সূত্র সেটা আপনাকে এখানে ব্যবহার করা হয়েছে, দেখেন। সলিউশন দেখাবো? জি ভাই। পারবেন।
সলিউশন দেখানোর প্রয়োজনীয়তা না থাকার কথা, তারপরে দেখাচ্ছি আমি। ভাই পারবেনই, সমস্যা নেই। আচ্ছা, এটা গিভেন দ্যাট, এই যে দেখেন সলিউশন, এ হলো টিআর, এ হচ্ছে আর আর। এটা কিন্তু স্টকের জন্য, এ হলো টিআর, এ হচ্ছে আর আর, এই দুটাই কিন্তু স্টকের জন্য, মানে 1 নম্বর রেকর্ডের জন্য। এটা হলো আর আর এর সূত্র, এটা টিআর এর সূত্র, যা। এবার মাথায় রাখবেন, আর আর এর সূত্রে কিন্তু কখনো 100 গুণ হয় না, আর এই জন্য এখানে অ্যান্সারটা পার্সেন্টে দেওয়া হয় না। যদি ভুলেও কখনো আর আর এর মানটা পার্সেন্টে দিয়ে দেন, তাহলে কিন্তু অঙ্কটা জিরো হয়ে যাবে। খেয়াল রাখেন এখানে। এইখানে ওরা পার্সেন্ট দিছে, এটা ভুল করছে তাই? না, কই ওটা তো পার্সেন্ট দিতে, এটা উপরেরটা। টিআর এর পার্সেন্ট দিছে, আর আর এর হ্যাঁ, পার্সেন্ট ওটা কোথায়? উপরেরটা। সমস্যা আছে এটা নিয়ে? না না ভাইয়া। ভাই, কোনো সমস্যা নেই। এবার দেখেন, যখন 2 নম্বর রেকর্ড করতেছেন, 2 নম্বর রেকর্ড একটু পড়ি। এ ওয়ারেন বট ফর টাকা 11, সোল 3 মান্থস লেটার ফর টাকা 13। এ ওয়ারেন বট, বট মানে ক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে এটাকে বলা হয় P0, তাহলে P0 হচ্ছে 11 টাকা, এন্ড সোল্ড, সোল্ড মানে বিক্রয় মূল্য 3 মান্থ লেটার, আপনি বিক্রি করতেছেন 3 মাস পর কত টাকা 13, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 13 টাকা, মানে পিওন। আর এখানে 3 মান্থ, এটা মেয়াদ কোনো ফ্যাক্ট না, মেয়াদ যা আছে তাই থাক। তাহলে এখানে ক্রয় মূল্য P0 হচ্ছে 11, আর বিক্রয় মূল্য পিওন হচ্ছে কত, 13। এখন বলতে পারেন ভাই এখানে ডিভিডেন্ড বা ইন্টারেস্ট কই? ওয়ারেন্টের ক্ষেত্রে কোনো ডিভিডেন্ড বা ইন্টারেস্ট আসে না, এটা হলো ওয়ারেন্টের সূত্র হবে। এটা হলো, দেখেন আপনাকে 2 নম্বর রেকর্ড, এই যে এখানেও আমাকে টিআর করতে হবে, আর আর করতে হবে, তবে এটা কিন্তু ওয়ারেন্টের সূত্র। এই টোটাল রিটার্ন এবং ওয়ারেন্টটা কি? রিলেটিভ রিটার্ন, এই দুটো। ওয়ারেন্ট একটা, ওটা একটা ঋণ পত্র, ঠিক আছে। ওয়ারেন্টটা একটা, মানে বন্ড যেমন একটা ঋণ পত্র, তেমনি ওয়ারেন্ট একটা ঋণ পত্র ওটা। ওয়ারেন্টের কি কোনো সূত্র প্রযোজ্য হয় না নাকি? না না না, এটা হলো অনেক সময় ভাই ব্যক্তিগত এখানে টাইপের তো কিছু। সূত্রে আই বা ডি নাই, এই জন্য আয়ের মান বা ডির মান এখানে আসতেছে না। না না, জি ভাই, পরের রেকর্ডে না। এটা পারবেন? জি জি ভাইয়া। ভাই, ঠিক আছে। জি ভাই, পারবো। তাহলে এটা আমরা পারবো, তাই তো? জি ভাইয়া। এবার 3 নম্বর রেকর্ড একটু দেখি আমরা। 3 নম্বর রেকর্ডে বসে 12% বন্ড, এবার কিন্তু বন্ডের কথা বলা আছে। 12% বন্ড, বট ফর টাকা 70, বট মানে ক্রয় মূল্য আছে কত, 70 টাকা। হুইচ টু আর ডিউরিং হুইচ ইজ ইন্টারেস্ট ইজ কালেক্টেড এন্ড সোল্ড ফর টাকা 930। সোল্ড ফর টাকা আছে 930, সোল্ড মানে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য আছে 930 টাকা, ক্রয় মূল্য আছে 870, ক্রয় মূল্য আছে P0, বিক্রয় মূল্য 900, পিএন আছে 930। এই অঙ্কের মধ্যে কোনো ফেস ভ্যালু আছে? না ভাইয়া। না। না ভাইয়া। ভাই 1,000 ধরে নেবো, 1000 ধরে নিতে হবে। যেতে টাকার মান জিরো আর ইয়ানের মান বেশি আসছে। এখানে কোনো ফেস ভ্যালু আছে? না ভাই। না ভাইয়া। তাহলে এখানে ফেস ভ্যালুটা কি ধরতে হবে, বলুন তো কত ধরবেন? ভাই 1000 1,000 ধরে ধরে নিতে নেবো, হবে। একটা ধরে নিতে আর হবে। ফেস এই যে ভ্যালুর দেখেন, সাথে ইন্টারেস্টের মান বের করে নেবো হ্যাঁ এই আয়ের যে এই মান। যে 3 নম্বর রেকর্ড দেখেন, গিভেন দ্যাট P0 দিয়ে আছে, এবার পিওন আছে এখানে লেট ফেস ভ্যালু বলেও দিছে যে আয়ের ইন্টারেস্ট মাত্রা। বের করে নিতে। হ্যাঁ, ফেস ভ্যালু 1000 ধরে, ওই ফেস ভ্যালুর উপরে ওই যে 12% কেটে দিলাম, 1000 উপরে 12% কাটলে আয়ের মানটা পেয়ে গেল। এবার আমরা টিআর আর আর করে নেবো। এই হচ্ছে টিআর এর সূত্র, এ হচ্ছে আর আর এর সূত্র।
টিআর আর আর। কোনো সমস্যা আছে? না ভাইয়া। স্ক্রিনশট দেওয়া লাগবে কারোর কোথাও থাকলে বলেন, নালে পরবর্তী অঙ্কে যাবো। ভাই এই অঙ্কের ফার্স্ট উপরের দিকে একটু যান, আর একটু উপরে যান। ভাই এই অঙ্কের ম্যাথটা স্ক্রিনশট দেয়নি, এটা না 4 নং। আচ্ছা ঠিক আছে, 3 নম্বরই ঠিক এসে আছে। এটা হয়েছে। জি ভাই। এটা গ্রুপে দেওয়া আছে পিডিএফ। পিডিএফ দেওয়া আছে। হ্যাঁ, পিডিএফ দেওয়া হ্যাঁ, আছে। 4 নম্বর অঙ্কটা দেখেন তো পারেন কিনা, 4 নম্বর অঙ্কটা। ভাই এখানে বিগিনিং এন্ডিং দেওয়া কি? P0 P1 আর ডিভিডেন্ডের সূত্রগুলো হবে, তিনটা স্টেপের বের করতে হবে। আর কিন্তু ফেস ভ্যালু করি, এগুলো হবে, ঠিক আছে। জি ভাইয়া, এটা পারবো। হ্যাঁ হ্যাঁ। ভাই ভাইয়া এটা বিগিনিং কি P0 আর এন্ডিং কি P1 ধরে করবো? হুম। হ্যাঁ, P0 P1। যে এখানে কি P0 কি বিগিনিং প্রাইস গুলো আর এন্ডিং কি P1 ধরে করবো? হ্যাঁ, আর তিনটা স্ট্রোকের বের করবা, এটা। পারবেন? 4 নম্বরটা বাসায় কাজ করতে পারবেন? পারবো ভাইয়া। পারবো ভাইয়া। এখানে আপনাকে বলছে দেখেন, টিআরও বের করতে হবে এবং আরআরও করতে হবে, তবে এখানে 3 বার করতে হবে। স্টক এর জন্য একবার, বির জন্য একবার, সির জন্য একবার। মানে এর জন্য একবার টিআর একবার আরআর, বির জন্য একবার টিআর একবার সি আরআর, সির জন্য একবার টিআর একবার আরআর। প্রত্যেকটা মান দেওয়া আছে, সবগুলো ডিভিডেন্ডের যে সূত্র, ওই সূত্র দিয়ে ব্যবহার করতে হবে। ভাইয়া পাঁচও পারবো। 5 পারবেন না? 5 আপনাদের জন্য না, 5-এ ঝামেলা আছে। আপনারা 4 কেন? পর্যন্তই থাক। প্রবাবিলিটির সূত্র দিছিলেন না, ওইটা ওইটা দিয়ে করবো না? প্রবাবিলিটি, এটা রিস্ক আছে তো, এর মধ্যে রিস্কের অঙ্ক আছে, এটা একটু বোঝানোর ব্যাপার আছে, ঠিক আছে? এর জন্য 5টা যাচ্ছে না আমরা আজকে, 4 পর্যন্ত, যেহেতু ঈদের আগে যাচ্ছি তো বাসার কাছটা আর দেবো না, মেলা দেওয়া হয়ে গেছে। এর জন্য আর বেশি দেওয়া যাবে না, কারণ ঈদের আগে হয়তো আপনাদের, আজকে আমার সাথে শেষ ক্লাস, ইনশাল্লাহ ঈদের পরে আর দেখা হবে। স্যার এখানে হ্যাঁ, ফেস ভ্যালু এখন কি যে জি অঙ্কগুলো ভাই। করছি সেগুলো ক্লাস থেকে ভাই এফবি কি 1000 ধরবো নাকি 100 ধরবো এখানে? একটা ধরলে হলো। বুঝিনি, বলুন। স্টকে কিসের এখানে ফেস ভ্যালুর মান কত ধরে করবো এখানে? এখানে আপনি এটাকে ফেসবুক কি তো করবেন? ফেস ভ্যালু এখানে কি আপনাকে লাগতেছে না, ইন্টারেস্ট বের করা লাগবে? একটা হয় ফেস ভ্যালুর উপরে। এখানে তো আপনার ফেস ভ্যালু লাগবে না, কারণ কি এখানে তো আপনাকে আয়ের মানটা লাগবে না, এখানে তো সব ডিভিডেন্ডের সূত্র দিয়ে ব্যবহার করা হবে, যেখানে ডিভিডেন্ড সেখানে তো ফেস ভ্যালু লাগে না। ও জি জি ঠিক আছে। স্যার, কারো কোনো কোশ্চেন? স্যার পিডিএফটা কি গ্রুপে আছে? বই কিনবো? বই কিনবেন? হ্যাঁ, ব্যতিক্রমে। হ্যাঁ, ব্যতিক্রম একটা কেনেন, পড়াশোনা থিওরি কোর্সের জন্য তো লাগবে, একটা ব্যতিক্রম কিনে ফেলেন যারা কিনেনি। ব্যতিক্রম না দিক শোনার জন্য ভাই। ব্যতিক্রম কেনেন, ব্যতিক্রমটা কেনেন। ওইখানে তো ভাই ম্যাথ আছে টুকটাক, আচ্ছা, সমস্যা। হ্যাঁ সবই আছে, টুকটাক আছে, সমস্যা নেই, ব্যতিক্রমটা কিনলে হবে। আশা করি কাল পরশু। ওকে, তো যাই হোক, আজকে যেটা যেহেতু কোনো সমস্যা নেই, সবাইকে ঈদের শুভেচ্ছা থাকলো। হয়তো আর ঈদের আগে আপনাদের সাথে ক্লাস নাই, ঈদের পরে ইনশাল্লাহ আবার দেখা হবে। সুস্থ থাকবেন, আচ্ছা। ভালো থাকবেন। ইনশাল্লাহ আবার সবাই ঈদের পরপরই জয়েন করে যাবেন, ঠিক আছে? যেহেতু এটা এখানে তো আসতে হবে না, অনলাইন তো, ইনশাল্লাহ সবাই আশা করবো জয়েন করবেন, ঈদের পরপরই ক্লাস শুরু করে দেবেন, ঠিক আছে? হুম। কারণ সময় কিন্তু কম আছে আপনাদের, তো কেউ দেরি করবেন না, ঈদের পরে সবাই ইনশাল্লাহ জয়েন করার চেষ্টা করবেন। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ভাইয়া
হ্যাঁ, বলছে কি চারিপাশে মেয়েরা একটু ঘরে রাখেন। চারিপাশে। পক্স করছে পক্স, তাই বলতেছি বাবু ছোট তো একটু সাবধানে রাখেন। ও, আল্লাহ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।